কালবৈশাখী ইন বাংলা, এটাকে বাংলায় কালবৈশাখী ঝড় বলা হয়। দ্য স্টর্ম অ্যাপিয়ার্স ফ্রম নর্থ ওয়েস্ট, এই ঝড়টা উত্তর পশ্চিম অঞ্চল থেকে আসে, উত্তর পশ্চিমাংশ থেকে আসে। ইট অকার্স মোর অর লেস এভরি ইয়ার, এটা কোনো বছর বেশি হয় আবার কোনো বছর কি কম হয়। স্যার কোন চ্যাপ্টার কোনো পড়াচ্ছেন বছর স্যার? হয় বেশি হয়। বিজিএস আজকে কোন সাবজেক্ট? স্যার সাবজেক্ট বুঝছি স্যার, কিন্তু চ্যাপ্টার কত স্যার? চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 আর 69 পেজ বের করো। আচ্ছা, although not so devastating like tornadoes, হ্যাঁ, টর্নেডো কিন্তু অনেক বড় ক্ষতি করে। টর্নেডোর মতো এত বিধ্বংসী না হলেও এ ঝড়ে জানমালের প্রচুর ক্ষতি হয়। বলছে although not so devastating like tornado, টর্নেডোর মতো এত ধ্বংসযোগ্য না হলেও it causes damage to lives and properties, এটা ধন সম্পত্তি এবং হ্যাঁ জীবনের অনেক ক্ষতি করে। যেমন if there occurs, if there occurs কি storm, especially our ডোমেস্টিক অ্যানিমেল কাউস গট, এরা কি হয় ক্ষতিগ্রস্ত হয়। সাম অফ দেম ডাই, কিছু মারা যায়, এন্ড কি কেউ অসুস্থ হয়ে যায়, সাম অফ দেম সিক। ইট ব্লোস অ্যাওয়ে হাউসেস, আপরুটস ট্রিজ এন্ড হ্যাম্পারস রিভারাইন ট্রান্সপোর্টেশন, এটা বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়, গাছপালা উপড়ে ফেলে এবং হ্যাম্পার রিভারাইন এবং নদীমাত্রার নদীর পরিবহনের গতি পাল্টিয়ে দেয়। আচ্ছা, ইট ইজ নটোরিয়াস টু কজ নাভাল অ্যাক্সিডেন্ট, ইট ইজ নটোরিয়াস, কালবৈশাখীর কবলে পড়ে ভয়াবহ নৌ দুর্ঘটনাও ঘটে। তাই বলছে ইট ইজ নটোরিয়াস টু কজেস নাভাল অ্যাক্সিডেন্ট, নৌ দুর্ঘটনাও ঘটে। দ্যাট ইজ ওয়াই, সেই জন্য উই নিড টু টেক এক্সট্রা ক্যাউশন, এই জন্য কালবৈশাখীর মৌসুমে নদীপথে বা নৌকা চলাচল, লঞ্চ চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দ্যাট ইজ ওয়াই উই নিড টু টেক এক্সট্রা ক্যাউশন ডিউরিং দ্য সিজন অফ নর্থ ওয়েস্টার ইন রিগার্ডস অফ রিভার ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এই জন্য কালবৈশাখীর মৌসুমে নদীপথগুলোতে বিশেষ করে কি সমুদ্রপথ, যেমন আমরা বরিশাল যাই লঞ্চে, পটুয়াখালী যাই, চাঁদপুর যাই, এরা তো নৌপথে যেতে হয়, এদের রাস্তাঘাটের খুব সংকট, কারণ এত পানির মধ্যে দিয়ে কখনো ব্রিজ বানানো সম্ভব না, যায় কি যায় না। এজন্য ওইখানে খুব সতর্ক হওয়া দরকার এবং সাবধানতা অবলম্বন করা দরকার। নেক্সট পেজ, চ্যাপ্টার লেসন 4, লেসন 4 এ যাও। বলছে মেজার or to mitigate effects of climate change, জলবায়ু পরিবর্তন জনিত মোকাবেলায় করণীয়, জলবায়ু পরিবর্তনের এর কি কি ফলাফল, তার কি কি করতে হবে সেই বিষয়গুলো বলছে। one of the most discussed issue of the modern world, আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটা হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের প্রভাব, the effect of climate change. Each of the people, society, states, and his has a specific role to play in order to tackle the situation. বলছে প্রত্যেকটা জনগণ, সমাজ, রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট ভূমিকা থাকে, ইয়েস স্যার। হ্যাঁ এই অবস্থা সমাধান করার চেষ্টার জন্য। যেমন whenever we were কি চিলড্রেন, মানে যখন আমরা ছোট ছিলাম। আচ্ছা বলো তো দেখি, আজ থেকে 30 বছর আগেই বেশি জোরে ঝড় হয়েছে না এখন বড় ঝড় হয়? আগে বেশি হয়েছে। ইয়েস স্যার। আগেকার মানুষের ধারণা কি জানো, যে আগে মানে বড় বড় ঝড় হয়েছে, কারণ আগে তো ছিল সোনের ঘর, টিনের বেড়া, বাঁশের খুঁটি, হালকা একটু আইলেই পড়ে যেত। কিন্তু এখন তো অধিকাংশের বাড়িতেই পাকা বাড়ি, পাকা বিল্ডিং, এখন তো আর বাড়িঘর ভাঙেও না পড়েও না, তাই মানুষ মনে করে কি আগেই বড় বড় ঝড় হইতো, তাই না? আসলে কিন্তু ঠিক না, ঝড় একই লেভেলের হচ্ছে, এখনো যেরকম হয় আগে ওইরকম হয়েছে, কিন্তু আগে আমাদের হাউস গুলা কি দুর্বল ছিল, হ্যাঁ ব্যাম্বু, তারপরে টিন, এগুলা দিয়ে তৈরি করা হতো, কাঠ,
কিন্তু এখন তো সব কি রড সিমেন্ট ইট বালু, হ্যাঁ, এজন্য ভাঙে না। আচ্ছা, দেখো মেজর ইন ক্লাস সাইক্লোন, টর্নেডো এন্ড নন-স্টার সিচুয়েশন। বলছে ঘূর্ণিঝড়, টর্নেডো, কালবৈশাখী ঝড় মোকাবেলায় করণীয় আমাদের কি কি করতে হবে। হোয়াট টু ডু ইফ দেয়ার অকার সাইক্লোন, টর্নেডো অর নন-স্টার। হ্যাঁ, যদি ঘূর্ণিঝড়, টর্নেডো বা কালবৈশাখী যদি ঘটে, হোয়াট টু ডু কি করতে হবে আমাদেরকে। অ্যাবডিং বাই দ্য ফরকাস্ট এন্ড ওয়ার্নিং রিপোর্টস অফ দ্য মেট্রোলজিক্যাল অফিস। মেট্রোলজি, আচ্ছা মেট্রোপলিটন মেট্রোলজিক্যাল বলতে কি বোঝায় বলো তো দেখি, মেট্রোলজিক্যাল। বলো। হ্যাঁ বললো। আচ্ছা, আমরা জানি মেট্রোপলিটন বলতে বুঝি একটা শহর, প্রধান শহরকে বোঝায়। আচ্ছা, যখন আমরা মেট্রোলজিক্যাল বলবো তখন আমরা বলবো যে একটা আবহাওয়া অফিস বোঝাইছে। তাই আবহাওয়া অফিসগুলোর, হ্যাঁ, প্রতিবেদন অনুসারে ওই বিভাগগুলো থেকে আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা বিষয়গুলো মেনে চলে। প্ল্যান্টিং ট্রিজ অ্যারাউন্ড হাউস, আমাদের বাড়ির চারদিকে কি লাগাবো, গাছপালা রোপণ করবো। আচ্ছা, why has Allah planted a lot of trees in the coastal area? কেন বলতো দেখি উপকূল এলাকায় আল্লাহ অনেক বেশি গাছপালা রোপণ করেছে, বলতো দেখি, বলো, কে বলতে পারবে। আচ্ছা বুঝছি, যেমন আমাদের এই ধরো ঢাকার মধ্যে অথবা পাবনা, অর্থাৎ বাংলাদেশে যেগুলি মধ্যবর্তী জেলা, মাঝখানের জেলাগুলা, এখানে যদি ঝড় হয় এই ঝড়গুলি ছোট ছোট হয়, এই ঝড়ের তেমন ক্ষতি হয় না। কিন্তু যদি সমুদ্র থেকে কোনো ঝড় উঠে আসে সেই ঝড় থামানো যায় না, সেই ঝড় থামানো যায় না। সেই জন্য আল্লাহ হ্যাজ planted a lot of trees in the coastal area so that the forest can tackle the cyclone, tornado, ঠান্ডা, এই জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়কে তারা মোকাবেলা করতে পারে। তাহলে বুঝতে পারছো আল্লাহ কেন সুন্দরবনে এত বড় বন জঙ্গল দিয়ে রাখছে, তারপরে কক্সবাজারের আশেপাশে বন জঙ্গল, অবশ্যই সেটার কারণ আছে। ওইগুলাকে বলা হয় ন্যাচারাল ফেন্স, প্রাকৃতিক বেড়া, অথবা ন্যাচারাল ওয়াল, প্রাকৃতিক দেয়াল, এটা বলা যায়। আবার দেখছো যে আমরা যখন একটা আম খাই, আচ্ছা আজকে সকালে কে কে আম খাইছো হাত তোলো তো দেখি। আচ্ছা, যেই খাইছো, আমরা আম খেলে আমের আটিটা যে ফেলে দেই, 1 মাস পরে গজায়, তারপরে কি হয়, গাছ। আচ্ছা, কিন্তু তোমরা হয়তো জানো না যে আমরা শুধু বলি সুন্দরবনে যে ম্যানগ্রোভ ফরেস্ট, এই ম্যানগ্রোভ অর্থটা কি এটা তো তোমরা জানো না, জানো? অর্থাৎ ম্যানগ্রোভ অর্থ কি, অর্থাৎ লবণাক্ত ভূমির বন জঙ্গল বা গাছপালা, অর্থাৎ যেখানে সমুদ্রের উপকূলে পানি সব সময় আসে, ঢেউয়ে ভাসিয়ে নিয়ে চলে যায়। যদি একটা গাছের ফল যদি মাটিতে পড়ে, সেখানে প্রতিনিয়তই জোয়ার ভাটা করে ওই ফলটা ভেসে নিয়ে যায়, তাহলে কি ওই এলাকায় কি গাছপালা হওয়ার কথা ছিল? বলো, হওয়ার কোনো কথাই নাই। কিন্তু আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে, ওই গাছে যে ফলটা ধরে, ওই ফলটাই পাকে, ওই ফলটার শিকড় ডালপালা হয়ে, শিকড় এই যে ইগুলা বলা হয় দণ্ড, অর্থাৎ যেটা মাটির নিচে ঢুকে যায়, গর্ত হয়ে যায়, ওই নরম মাটিতে পড়ে, ধরো যে ফলটার ওই শিকড় হয়ে মাটিতে পড়ে, গর্ত হয়ে আটকে যায়, তারপরে যতই স্রোত আসুক আর ভাইসে চলে যায় না। বুঝতে পারছো কথা? তাহলে ওইখানে গাছপালা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা একটা প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত একটা ঐশ্বরিক কিন্তু বিষয় না, আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বড় একটা বিষয় যে ওইখানে কেন বন জঙ্গল দিচ্ছে, কিভাবে ওইখানে বন জঙ্গল হচ্ছে। আচ্ছা, নাম্বার সি, কন্ট্রোলিং গ্রিন হাউস গ্যাস ইমিশন, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের নিয়ন্ত্রণ করতে হবে। গ্রিন হাউস গ্যাস কি এটা তো আমরা জানি, যেমন উই ইউজ ফ্রিজ, তারপরে ফ্রিজ ইউজ করি, তারপরে আমরা কি বলে
ঠিক আছে। বলো না কেন মনে থাকে না? ফ্রিজ ইউজ করি, তারপরে আমরা এই যে আরে মুখে আসতেছে না আমার, আরে এসি 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 ইউজ করি। এগুলা কি তৈরি করে? গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করে। তারপরে গরুর মুখ থেকে এক ধরনের মিথেন গ্যাস বের হয়, এটাকেও গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি করে। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস করে, এগুলোও গ্রিন হাউস গ্যাসের অন্তর্ভুক্ত। This types of gases, this types of gases makes greenhouse gas. If greenhouse gas is increased, our environment will be hampered. আমাদের পরিবেশ কি হবে? ব্যাঘাত হবে। হ্যাঁ, we cannot continue our life easily because if because কারণ যদি এই atmosphere will be spoiled, যদি বায়ুমণ্ডল নষ্ট হয়ে যায় তাহলে এটা কি হবে? এয়ার পলিউশন কজেস এন্ড ডুইং থিংস কি কি হয়ে যাবে? ড্যামেজড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে। এ লট অফ রিস্ক ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য হ্যাঁ অত্যাধিক পরিমাণ গাছপালা লাগাতে হবে। আচ্ছা, মেজার ইন ফ্লাড সিচুয়েশন, পানি সবচেয়ে শক্তিশালী, ওয়াটার ইজ মোস্ট স্ট্রং, সবচেয়ে শক্তিশালী, তাই না? আচ্ছা, দেখো বলছে কনস্ট্রাক্টিং এমব্যাঙ্কমেন্ট, বাঁধ নির্মাণ করে। এমব্যাঙ্কমেন্ট অর্থ কি কে বলতে পারবে? এমব্যাঙ্কমেন্ট মানে বাঁধ, ব্যারেজ মানে বাঁধ, ব্যারেজ মানে কি? বাঁধ। আচ্ছা, বাঁধ নির্মাণ করতে হবে। কনস্ট্রাক্টিং হাউসেস অন হায়ার ফাউন্ডেশন, হ্যাঁ বলছে ঘর বাড়ি ভিটা উঁচু করে তৈরি করতে হবে, অর্থাৎ মাটি অনেক পাহাড়ের মতো উঁচা করতে হবে। ডিগ্রেডিং দ্য রিভার্স, বলছে নদী খননের ব্যবস্থা করতে হবে। এখন নদী খননের ব্যবস্থা যদি করা হয়, কারণ এ লট অফ সিল্ট অর সেডিমেন্ট, সিল্ট মানে পলিমাটি, সেডিমেন্ট মানে পলিমাটি, সিল্ট কাম টু দা ফ্লাড ওয়াটার, বন্যার পানির সাথে আসে, বাট the flood water goes to Bay of Bengal, but silt cannot reach, কিন্তু পলিমাটিটা পৌঁছাতে পারে না, because it is heavy, এর ভারী আছে, ওজন আছে। it is stored on the কি bottom of the river, এটা নদীর তলদেশে পড়ে এবং নদীটা কি হয়ে যায়? ভরাট হয়ে যায়। ফলে the river cannot bear a lot of water, ফলে এই নদীগুলি অতিরিক্ত পানি বহন করতে পারে না। দ্য অ্যাডজেস্টেড এরিয়া, নিকটবর্তী এলাকাগুলি উইল বি ফ্লাডেড, নিকটবর্তী এলাকাগুলি কি হয়? বন্যায় কবলিত হয়ে যায়। আচ্ছা, মেজার ইন ড্রাউট সিচুয়েশন, অর্থাৎ খরা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, খরা পরিস্থিতি মোকাবেলার কি করণীয় আমাদের? ইনশিওরিং সাফিসিয়েন্ট ফরেস্টেশন, অত্যাধিক পরিমাণ গাছপালা। তোমরা বলতে পারো যে স্যার গাছপালা কেন পরিবেশ ভালো রাখে, এটা জানা দরকার না? তোমাদের সায়েন্স যে পড়ায় সে অবশ্যই বলা উচিত, কারণ এটা জীববিজ্ঞানের বিষয়, উনি বলবে। আচ্ছা, কেন গাছপালা লাগানো ইম্পর্টেন্ট সেটুকু একটু হালকা একটু বলি। আচ্ছা, ইফ দেয়ার আর মোর ট্রিজ ইন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশে যদি প্রচুর গাছপালা থাকে, বাট দিস টাইপস অফ ট্রিজ ইমিট কি করে? অক্সিজেন। এই গাছপালাগুলি অক্সিজেন নির্গমন করে, অক্সিজেন কি করে? নির্গমন করে। আচ্ছা, দিস অক্সিজেন কিপস দ্য এরিয়া কুল, এই এলাকায় তাপমাত্রা ঠান্ডা রাখে, কারণ অক্সিজেন যখন উপরে ওঠে সূর্যের তাপমাত্রাটা নিচে নামতে দেয় না, কারণ সে আরো সূর্যের তাপমাত্রাকে ঠেলে উঁচা করে ধরে, ফলে ওই নিচু এলাকাতে ঠান্ডা, ফলে সে নিচু এলাকাটা কি থাকে? কুল থাকে, ঠান্ডা থাকে। যদি তুমি ছোট গাছ লাগাও তাহলে ছোট গাছ পায়ের তলায় থাকবে, কিন্তু তোমার মাথা ঠান্ডা করতে হবে, পারবে না। এজন্য বড় বড় গাছ লাগাতে হয়, কারণ সূর্যের তাপকে উপরে ঠেলে ধরে রাখবে। কারণ অল টাইম দিস টাইপস অফ ট্রিজ, স্পেশালি নিউ
লিভস, নতুন পাতাগুলা, কচি পাতাগুলা, ফ্রেশ লিভস ইমিট এ লট অফ অক্সিজেন, প্রচুর অক্সিজেন নির্গমন করে। আচ্ছা, দিস অক্সিজেন কি করে? হেল্প মোস্ট অফ টাইম রেইন অকার্স, অধিকাংশ সময় বৃষ্টি ঘটে। তাহলে অতিরিক্ত পরিমাণ গাছপালা আমাদের পরিবেশ কেন ভালো রাখে, এটাই তার মূল কারণ। কিন্তু ছোট গাছও তো গাছ, কিন্তু ছোট গাছ তো আমাদের মাথাকে ঠান্ডা রাখতে পারবে না, সে সর্বোচ্চ পা পর্যন্ত ঠান্ডা রাখতে পারবে। তাই বড় বড় গাছ লাগানো দরকার। এজন্য আমাদের উপমহাদেশে বৃষ্টি হয় বেশি, আবার সৌদি আরবে বৃষ্টি হয় না। যে এলাকায় গাছপালা বেশি ওই এলাকায় বৃষ্টি হয় বেশি। মনে থাকবে? মনে থাকবে? হ্যালো। ইয়েস স্যার। আর তোমরা আরেকটা বিষয় জেনে নিতে পারো, গাছের পাতা কখনোই গরম হয় না। তোমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখবে, অত্যাধিক যখন হিট পড়বে, তাপমাত্রা পড়বে, এক্সেসিভ কি পড়বে, তাপ, তারপরে তুমি হাত দিয়ে ফলো করবা, গাছের পাতা ধরে দেখবা যে গরম হয়েছে নাকি। ইনশাআল্লাহ কোনো গরম হবে না, সবগুলি গাছের পাতা ঠান্ডা থাকবে। তাহলে এটা কিন্তু আমাদের সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান থেকে, যে গাছের পাতা কেন ঠান্ডা কেন গরম হয় না, বলবা যে প্রস্বেদনের কারণে। কার কারণে? প্রস্বেদনের কারণে, অর্থাৎ ইমিট ফর অক্সিজেন, অক্সিজেন নির্গমনের কারণে গাছের পাতা কখনোই গরম হয় না, সবসময় ঠান্ডা থাকে। আচ্ছা, এবার আমরা পড়বো বি নাম্বার, পুটিং এ স্টপ অফ পাম্পিং বাট আউট সাবসারফেস ওয়াটার আফটার প্রপার টেস্টিং, ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে। যেমন তোমরা বলতে পারো, হোয়াই আর্সেনিক কজেস, কেন আর্সেনিক ঘটে? আর্সেনিক যদি পানিতে নাই থাকে তাহলে ও পানি আমরা খাইতে পারবো না, ও পানি আমাদের, কিন্তু আর্সেনিকের সেটা একটা মাত্রা আছে, সেটা একটা কি আছে, লেভেল আছে। If there is no arsenic in the water, this water will not be fit for drinking. যে ওয়াটারে আর্সেনিক নাই সে ওয়াটার আমরা খেতে পারবো না, সে আর্সেনিকের একটা মাত্রা আছে, সেই মাত্রাটা আমাদেরকে জানতে হবে, কি 0.01%। কিন্তু সেটা যদি 3 বা 5-এ যায় দাঁড়ায়, তাহলে সেটা মানবদের জন্য বিশাল আকারের ক্ষতিকর, সেটা আকারের কি ক্ষতিকর। আচ্ছা, হোয়াই ইজ আর্সেনিক, আর্সেনিক কেন ঘটে? আচ্ছা, ইফ আর বাংলাদেশ দেয়ার আর মেনি টিউবওয়েলস, তারপরে ডিপ ডিপ টিউবওয়েল, গভীর নলকূপ আছে। আচ্ছা, দিস টাইপস অফ টিউবওয়েল কি করে, কালেক্ট ওয়াটার ফ্রম দা ডিপ ওয়াটার, ফ্রম দা ডিপ অফ দা হোল ডিপ অফ দা আর্থ, মাটির গর্ত গভীর থেকে পানি তুলে আনে। এট এ টাইম পানির স্তর যখন ভেঙে যায়, আরো নিচে চলে যায়, স্তর ভেঙে ভেঙে নিচে যখন আরো গর্তে যাচ্ছি, তখন আর্সেনিকের প্রভাব পড়ে। এই স্তর ভাঙার কারণেই ব্রেকিং দ্য লেভেল অফ দ্য ওয়াটার অফ দ্য কি ডিপ ইন দ্য আর্থ, দ্যাট ইজ কি ঘটে, দ্যার অকার্স আর্সেনিক, ফলে আর্সেনিক ঘটে। তাহলে আমরা বলতে পারি, হোয়াই ইজ আর্সেনিক কজেস, কেন আর্সেনিক ঘটে? তাহলে আমরা বলবো আর্সেনিক ইজ কজেস ফর ফর কিসের জন্য, ফর পাম্পিং আউট অফ সারফেসেস ওয়াটার, পাম্পিং আউট অফ সারফেসেস ওয়াটার, অর্থাৎ গভীর থেকে অতিরিক্ত পরিমাণ পানি উত্তোলনের কারণে, অতিরিক্ত পরিমাণ পানি উত্তোলনের কারণে আর্সেনিকটা মূলত ঘটে। আচ্ছা, দেখো, মেজার ইন রিভার ইরোশন সিচুয়েশন বলছে নদী ভাঙন পরিস্থিতি মোকাবেলায় করণীয়। নদী ভাঙন, রিভার ইরোশন অকার্স এভরি টাইম, হ্যাঁ সব সময় ঘটে, স্পেশালি রেনি সিজন দেয়ার আর এ লট অফ, অর্থাৎ বর্ষাকালে বেশি ঘটে। হোয়েনেভার দা আর রিভার ব্রিং টু ব্রিং টু আচ্ছা, whenever the water of the river কি fill up the total, মানে যখন ভরাট থাকে, ফুলফিল থাকে, তখন the water comes from কোথায়, নর্থ, and go to the Bay of Bengal। এই যে একটা পানির একটা চলমান গতি, এই গতিতে নদী পাড়ের তীরগুলা কি হয়ে যায়, রিভার ব্যাংক গুলা কি হয়ে যায়, নরম হয়ে যায়, লুজ হয়ে যায়, ফলে ওই মাটিগুলা ভেঙে যায়। If we plant trees a lot of in the bank of the river, যদি আমরা প্রচুর পরিমাণে গাছপালা লাগাই নদীর তীরগুলাতে, তাহলে this types of trees have
কি আছে, রুট, এদের শিকড় আছে। এই শিকড় হুইচ প্রোটেক্ট দা সয়েল ওয়াটার, এই শিকড়গুলা মাটিকে ধরে রাখতে পারে, শক্ত করে গুণটাকে ধরে রাখতে পারে। অ্যাজ এ রিজাল্ট দেয়ার উইল বি নো রিভার ইরিগেশন, ফলে কোনো নদী ভাঙ্গন হবে না। অন্যথায় if our government can if our government can কি করতে পারে, if our government can কি করতে পারে, যদি কনস্ট্রাক্ট ওয়াল, একটা যদি ওয়াল বা দেয়াল তৈরি করতে পারে, মানে স্লেব জাতীয় দেয়াল, তাহলে there will be no river erosion, তাহলে কোনো নদী ভাঙ্গন হবে না। তোমরা যারা বঙ্গবন্ধু যমুনা সেতু দেখছো, এ পার আর ও পার, এটা কি ভাঙার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, না স্যার। আমরা যমুনা সেতুর এই পার अनंत स्क्रीन शेयर टफ करो। अनंत আমি দেখতেছি। ওয়াই টেকনো গেমার। ওরে স্যার এসেছে স্যার, স্যার আসছে কিন্তু। দেখো কিন্তু দেখতে দেবো। স্যার অ্যাকচুয়ালি আসছে। হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার কথা কেটে কেটে আসছে। এই আজ যায়, স্যার কথা কেটে কেটে আসছে। তাহলে আমরা কিভাবে ট্যাকেল দিতে পারি, রিভার, অর্থাৎ নিয়মিত নদী খননের লেসন 5 এ যায়। Effect of on socio-economic sector, socio-economic মানে আর্থসামাজিক খাতগুলোতে পরিবর্তনের প্রভাব is considered in the risk of adverse effect of climate change in agriculture, industry, health, social sector. বলছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ কৃষি, শিল্প, তারপর হচ্ছে স্বাস্থ্য, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব আর কথা শোনা যেতেছে না। সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখন শোনা যায়? স্যার আপনার কথা কেটে কেটে আসছে, ভালোভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা, সবচেয়ে ঝুঁকিপূর্ণ
অনন্ত মিথ্যাটার ভিডিও দাও। দেখতে কি বাস ফালতু কাকে ফালতু বললা? টেকনো গেমার্স। তুমি নিজেকে দেখছো? টেকনো গেমার না নাই ফেমাস ইউটিউবার, 18 মিলিয়ন আই থিঙ্ক হয়েছে আর। ওতেই শেষ করবে দেখতে গেলে। ওই যে ডমিনেট 2.0 দাও। হ্যাঁ ক্লাসে বসে বসে ভিডিও দেখতেছে। বিকজ এখন স্যার না, এখন যা ইচ্ছা করা যায়। অনন্ত তুমি ড্রিম কেও দেখো? অনন্ত তুমি ডক্টর জাহাঙ্গীর দেখি না? industry social agriculture will be hampered agriculture will be কি হয় hampered হয় বিঘ্নিত হয় for কি climate change জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাব ফলে ফিশারির কিছু হওয়ার কথা না মাছেরও পরিবর্তন হয় if there is doubt যদি বন্যা করা হয় there will be no water in the nature প্রকৃতিতে পানি থাকে না as a result the fishery will be কি hampered হবে প্রভাব পড়বে আচ্ছা তোমার শাকিল স্যার জয়েন করে ফেলছে আমরা এখন শেষই হয়ে গেছে সমাজের উপর প্রভাব ফেলে ইন্ডাস্ট্রির উপর প্রভাব ফেলে হেলথের উপর প্রভাব ফেলে ঠিক আছে তাহলে আমাদের এটা কমপ্লিট তোমরা এই দেখো এইখানে ক্রিয়েটিভ নম্বর 1 এক নম্বর কোশ্চেনটাতে যাও তোমাদের এক নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনটা এইচডব্লিউ থাকবে ঠিক আছে তোমার শাকিল স্যার জয়েন করছে ভালো থেকো এক নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনটা এইচডব্লিউ থাকবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার। স্যার দেন তো আপনি এই যে ম্যাথের সিলেবাসটা কি ঠিক আছে নাকি ওদের তো সিলেবাস দিচ্ছি এই শোনো ম্যাথের কোনো চ্যাপ্টারে গ্যাপ নাই দেখো তোমরা সব চ্যাপ্টারই করে দেওয়া হয়েছে তাই না ম্যাথের কি কোনো তোমার হাফ ইয়ারলির কি কোনো চ্যাপ্টার গ্যাপ আছে একটা চ্যাপ্টার গ্যাপ স্যার স্যার আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি একটু এই দেখো স্যার একটু দেখেন এই যে ম্যাথের চ্যাপ্টারগুলো এটা চ্যাপ্টার 2.1 2.2 আর অলজেব্রা হচ্ছে যেটুকু আছে সব 5.1 মানে 5.5 এর 5.1 5.2 5.34 আর হচ্ছে জিওমেট্রি হচ্ছে 9 চ্যাপ্টার 9 এই শোনো ওই শাকিল স্যার চ্যাপ্টার হচ্ছে 5.3 5.4 এই দুটো বাদ দিয়ে দেন চ্যাপ্টার 5.3 5.4 এই দুটো বাদ দিয়ে দেন চ্যাপ্টার 5.1 থাকবে আর 5.2 থাকবে আর 2.1 2.2 এগুলো করানো হয়েছে আগেই আর জিওমেট্রি আমরা করাইছি 9.2 তারপর থিওরাম গুলো করাইছি তোমরা এগুলো পারবে এগুলো সব আছে এগুলো তো আমি সিলেবাসে লিখছিলাম সব তো হ্যাঁ এগুলো সব করানো হয়েছে খালি 5.3 আর 5.4 টা করানো হয় নাই সামনে এই উইকেই আমরা 5.2 টা কমপ্লিট করে ফেলবো আমরা লেসন প্ল্যানে এবার 5.2 দিব দিলে তাহলে কমপ্লিট হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো গুড বাই স্যার না আমি তো অনেক স্যার লিখে দিই আমার যে কালকে আমি তো কালকে রিজেন দিছিলাম মানে যে ক্যারেক্টার গুলো আছে চরিত্র গুলো আছে যে কয়টা চরিত্র আছে এই কয়টা ভালো করে দেখবা এখান থেকে রিয়ারেন্স আসলে আসতে পারে তবে এই কলাম ম্যাচিং এবং হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এই দুইটা কমন আসবে না এই দুইটা ধরে নাও মানে সিলেবাসের বাইরে ঠিক আছে সমসাময়িক যে পেপার গুলো আছে করোনা ভাইরাস থাকতে পারে বা এই যে কিছুদিন আগে যে সাইক্লোন ইয়াস গেল এখান থেকে তোমার হচ্ছে আসতে পারে কলাম ম্যাচিং বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস
তো এইগুলো কিন্তু একটা খেয়াল করবে। তোমাদেরকে আগে বললাম, পরে কিন্তু আবার কেউ বলতে পারবে না স্যার এটা সিলেবাসে নাই, এটা বইতে নাই, হ্যাঁ এটা কমন পড়ে নাই, এরকম কিছু বলা যাবে না। এটা এটা আনকমন আসবে, পুরাই আনকমন। আর এখানে গ্রামারটা কি অবস্থা? গ্রামার কি অবস্থা বলো তো, কি অবস্থা এখানে? কোনটা এখনো স্যারকে জানাবা, যদি এখন আমাকে জানাও, স্যারকে জানাবা যে কোনটা কোনো প্রবলেম আছে কিনা, যেটা আবার রিভিশন দিতে হবে। স্যার ঠিকই আছে। সব ঠিকঠাক? ঠিক আছে, সব ঠিকঠাক। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থেকে কি রকম প্রশ্ন আসবে স্যার? এটা যে মানে একটা প্যাসেজ আসবে, প্যাসেজটাকে তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে। ছোট একটা প্যাসেজ, 2-3টা লাইন আসবে, 2-3 লাইন, 4-5টা লাইন, বুঝছো? মানে স্যার 10 লাইন আসবে? না না, 10 লাইন কেন আসবে না, 5টা থাকবে, মাত্র 5টা মার্ক, 5টা বা 4টা মার্ক। স্যার কোশ্চেনে দেখা যায় খুবই ছোট ছোট লাইন, সুপার যখন খাতায় লিখে পুরো পেজ ভরে যায়, প্লাস এক্সট্রা পেজ লাগে। পেজ লাগে না, দিবে এক্সট্রা পেজ দেওয়া মানে কি? ভালো দাও যুবরাজ, তুমি কিন্তু মানে এবার কিন্তু তোমাকে বেশি অ্যাক্টিভ, তোমরা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট দিছো, অ্যাসাইনমেন্ট স্যার আজকে দিবে না স্যার। স্যার অ্যাসাইনমেন্ট দেওয়া নাই, কেন দেওয়া নাই? অ্যাসাইনমেন্ট তো অবশ্যই দিতে হবে, এটার উপরে তো তোমাদের মূল্যায়ন আছে। স্যার আজকে দিলে হবে স্যার। তারপরে যে ইউনিক আইডি, হ্যাঁ অবশ্যই, এই যে একটু পরে স্কুলে আসা 1:30টার মধ্যে আসতে হবে, 1:30টার পরে কিন্তু স্কুলে কাউকে পাবে না। আর কালকে পরশু দিন পর্যন্ত স্কুলে পাবে, বৃহস্পতিবার থেকে কিন্তু কেউ থাকবে না। সো এর মধ্যে ইউনিক আইডিটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে অ্যাসাইনমেন্ট, মানে ফর্মটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু না করলে কিন্তু পরবর্তী ক্লাসে অনেক ঝামেলা হবে। মানে বই এটা ফর্মটা দেওয়ার কয়দিন সময় আছে স্যার? ফর্ম নিছো? স্যার ফর্ম তো প্রিন্ট করে রাখছি স্যার অনলাইন থেকে। তাহলে এটা ফিল আপ করে যা যা বলছে সবকিছু দিয়ে যাবে। স্যার কত তারিখ স্যার ফর্ম কি আপনাদের কাছ থেকে পাবো? হ্যাঁ হ্যাঁ, ফর্ম তুমি এটা নেট থেকেও ডাউনলোড করতে পারবা, আবার স্কুল থেকে এসে নিতে পারো, স্কুল থেকে এসে নিলে ভালো। একদম বুঝে গেলা, স্যারের কাছ থেকে একটু শুনে গেলা যে কি কি করতে হবে, কোনটা কোনটা ফিল আপ করতে হবে, কোনটা করতে হবে না। ওকে, তাহলে আমরা যাচ্ছি আমাদের আজকে। এখন কি ক্লাস ছিল তোমাদের? স্যার সায়েন্স। স্যার বাংলা সিলেবাস তো দেখালেন না। বাংলা সিলেবাস দেখবা? আচ্ছা, বাংলা আমি সর্বশেষ আমি নিজে এই দুইটা দিয়েছিলাম। এখানে পিতৃপুরুষের গল্পটা কি পড়া হয়েছে? স্যার সবার আমি ছাত্র, এটা পড়া হয় নাই তো স্যার। সবার আমি ছাত্র পড়া হয় নাই? আচ্ছা, এইকে পড়াই দিই, এই উইকে পড়ে ফেলবো, ঠিক আছে? আর এখানে বর্ণ অংশ, এই যে ধ্বনি আর বর্ণ একসাথে আছে, বুঝছো? এখান থেকে শুধু তোমরা বর্ণ রিলেটেড যে পড়াগুলো আছে শুধু বর্ণটা পড়বা, ধ্বনি দরকার নেই। 12 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত ধ্বনি আছে এবং বর্ণ আছে, কিন্তু তোমরা ধ্বনিটা পড়বা না, শুধুমাত্র বর্ণ পড়বা। ব্যাপারটা কি বুঝতে পেরেছি কিনা বলো? এখানে দুইটা কিন্তু মিক্স আছে, ধ্বনি এবং বর্ণ। স্যার বুঝছি, কিন্তু এখান থেকে শুধুমাত্র বর্ণটা পড়বা, বর্ণ আসবে, ধ্বনি থেকে আসবে না। আর সন্ধি বিচ্ছেদ উদাহরণ থেকে আসবে, যে এক্সাম্পল গুলো দেওয়া আছে ওই এক্সাম্পল গুলো থেকে আসবে। তোমাদেরকে মানে এক্সাম্পলের বাইরে থেকে কিছু দেওয়া হবে না, কাজেই। আর সন্ধি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। স্যার হ্যাঁ, কারণ তোমার বইয়ের যে এক্সাম্পল গুলো আছে ওই থেকে আসবে। আর সন্ধিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা ইয়ের মতো, সাফিক্স প্রিফিক্স এর মতো একটা ব্যাপার। মানে ওয়ার্ড ফরমেশন, নতুন নতুন ওয়ার্ড তুমি লিখতে গেলে তোমার কিন্তু এটা অনেক বেশি দরকার হবে। আর সমচ্চারিত এটা তো অবশ্যই থাকবে, কারণ এটা লাস্ট এক্সামে ছিল, তাই না? বেশি তো নাই, অংশ থেকে কম, অনেক বেশি না কিন্তু। আমি দেখছি বইটা বের করে অল্প কিছু আছে, এই যে এখানে বের করে আছে, দাঁড়াও দেখাচ্ছি। কত পৃষ্ঠা যেন সমচ্চারিত?
আচ্ছা যাই হোক, তারপর সারাংশ তিনটা আছে, যে এখান থেকে তোমার হচ্ছে যে কোনো ইয়ে আসবে, সারাংশ আর সারমর্ম থেকে অথবা থাকবে, বুঝছো? সারাংশ সারমর্ম অথবা থাকবে, তোমার যে কোনো একটা লিখতে হবে, সারাংশ অথবা সারমর্ম। এখান থেকে এই তিনটা থেকে একটা থাকবে আর এই তিনটা থেকে একটা থাকবে, তাহলে কয়টা হইলো? দুইটা থেকে তোমার যে কোনো একটা লিখতে হবে। ভাব সম্প্রসারণ তিনটা থেকে যে কোনো দুইটা আসবে, প্রশ্নে দুইটা থাকবে, তোমার একটা লিখতে হবে। আর চিঠি আর আবেদনপত্র থেকে যে কোনো একটা তোমার অ্যান্সার করতে হবে, চিঠি এবং আবেদনপত্র। এখানে চারটা আছে, চারটা থেকে যে কোনো দুইটা থাকবে, দুইটা থেকে তোমার একটা অ্যান্সার করতে হবে। আর এই যে রচনা থাকবে রচনা থাকবে দুইটা, বুঝছো? রচনা দুইটা থেকে একটা লিখতে পারবে না? Yes, sir. Yes, sir, পারবো। ওকে, তাহলে কি সিলেবাস ঠিক আছে কিনা বলো? এটা কি এখন কোনো কথা থাকলে এখন বলো, পরে কিন্তু বলা যাবে না স্যার এটা বেশি হচ্ছে, এটা পড়ানো হয়নি, এটা কিছু। ঠিক আছে তো, কোনো সমস্যা নাই। 50 তে 45 কে পাবা? এর শুধুমাত্র রাজনী ভালো মার্কস পাচ্ছে, রাজন আর উর্মি। আর মন এবং মাহি মোটামুটি করছে, আর বাকিদের অবস্থা কিন্তু একটু ঝামেলা আছে। Sir, মন মায়ের আদিমুর class রহমান, করে না, sir, দেখি। হ্যাঁ, আদিমুর রহমান তালুকদার ভালো লিখে কিন্তু অনেক বেশি মার্কস আসে না। মাই জানে। ওকে, তাহলে সমস্যা নাই, ইনশাআল্লাহ সিলেবাস আছে না? নাই, কারোর কোনো প্রবলেম নাই। বাহ, গুড, ভেরি গুড। তাহলে আমরা কি সায়েন্সের একটু দেখে আসি নাকি? যেহেতু সায়েন্স ক্লাস, কিন্তু এখন তো সায়েন্স ক্লাস করতে গেলে আবার আমাদের বই দরকার হবে। তারা আমি তোমাদের একটা জিনিস দিয়ে দিই, তাহলে ওইটাই ভালো হবে। ইংলিশ থেকে দিচ্ছি, আর সায়েন্সে যাচ্ছি না। সায়েন্সে গেলে আমাকে এখন বই ডাউনলোড দিতে হবে, বুঝছো? আবার বুঝতে হবে কোথায় সায়েন্স আছে। আর ইমান স্যারের ক্লাসগুলো কেমন হয় সায়েন্স? প্রাণবন্ত ইমন স্যারের ক্লাস অনেক ভালো। স্যার ভালো। ভিডিও টিডিও দেখে একদম লাইভ সবকিছু, না চোখের সামনে সবকিছু দেখাই দিচ্ছে। আর ইংলিশ ক্লাসের কি অবস্থা? স্যারের পড়া তো ঠিকঠাক আছে তাই না? Yes, sir. মডেল কোয়েশ্চেন, কিন্তু মডেল কোয়েশ্চেন দেওয়া যাবে না। তোমাদের এই যে এরকম পাঞ্চুয়েশন মার্ক গুলো এরকম থাকবে, বুঝছো? পাঞ্চুয়েশন মার্কস গুলো এরকম দেওয়া থাকবে, তোমাদের অ্যানসার দিতে হবে। তারপর আমি তোমাদের কিছু দিয়ে দিচ্ছি, এইগুলো প্র্যাকটিস করবে। এটা দেওয়া যাবে না, এটা ছোট একটা। কয়টা মার্ক করলাম বল দেখি?
এটা এখন নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নাও। স্যার 4 তে 5 হবে স্যার। আচ্ছা আচ্ছা, এই সাইডে স্ক্রিনশট নাও। নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? ইয়েস স্যার। Yes, sir, ইয়েস yes, স্যার। তারপর হচ্ছে বসে নিন, ফ্যান নিচে। কে বসেছে ফ্যানের নিচে? ওকে, তাহলে কয়েকটা নিয়ে নাও। ওকে, ডান। ওকে, ক্লিয়ার? এই নিচে স্ক্রিনশট নেওয়া শেষ, কমপ্লিট? ইয়েস স্যার। ইয়েস ওকে, স্যার। তাহলে এটা একটু গ্রুপে দিয়ে দাও। এই কয়টা থেকে এই কয়েকটা পাংচুয়েশন মার্কস থেকে কিন্তু তোমাদের এক্সাম আসবে, ঠিক আছে? আমি কিন্তু সেভ করে রাখলাম। আচ্ছা, এই যে গ্রুপে কার্ডটা দিলাম, গ্রুপে পাংচুয়েশন মার্কস দিছি। স্যারকে কিন্তু বলে দিচ্ছি, বুঝছো? স্যার কিন্তু এই 10টা থেকে যে কোনো একটা দেবে। কাজে খুব ভালো করে প্র্যাকটিস করবা। এখানে মাইনাস, নরমালি পাংচুয়েশন এমনিতেই কারোর মাইনাস হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সিলেবাসে ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই, তাই না? এটা দিয়ে দেবো তো? এটা দিলে তো কোনো সমস্যা নাই নাকি? হয় নাই তো? নো স্যার। স্যার বাপ সম্ভাষণ কমাই দিবেন নাকি স্যার? কমাবো? এটা এখান থেকে তো দুইটা থাকবে, দুইটা থেকে একটা লিখবা। 3টা ভাব সম্প্রসারণ আছে, 3টা থেকে 2টা প্রশ্ন থাকবে, এখানে কি কমাবো? স্যার ঠিক আছে স্যার। যদি এখান থেকে এরকম হয়, একটা দিব, একটা দিলে ভালো হয়, তাই না? যে কোনো একটা আসবে 3টা থেকে, তেমনি লেখা যায়। হ্যাঁ, এই যে লোভে পাপ, পাপে মৃত্যু, এটা এটা তো আমরা সবাই জানি। সবার উপরে মানুষ সত্য, তাই না? সবকিছুর যত সৃষ্টি আছে মানুষের, পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সবার শ্রেষ্ঠ তো মানুষ, এটা আমরা সবাই জানি। এখন মানুষটা কেন শ্রেষ্ঠ এটা তোমার বুঝাইয়া লিখতে হবে। পুষ্প আপনার জন্য ফোটে না মানে কি? পুষ্প আপনার জন্য ফোটে না বলতে কি আছে? আমরা যদি কি করি, একদম ধরো তোমরা হচ্ছে যে ক্লাস করবে না, তারপরে একটু পড়াশোনা করবে না, তাহলে তারপরে হচ্ছে তোমার সিলেবাস কি গেল, কি হচ্ছে না কি হচ্ছে তোমার কোনো খোঁজ খবর নাই। তুমি হঠাৎ করে এক্সাম দিতে বসলা, এখন বলো তো তুমি কি এক্সাম মার্কস পাবা? হ্যাঁ, পাবা কিনা বলো? এটা কি সম্ভব? অবশ্যই পাবে না। এরকম একটা ব্যাপারই হচ্ছে যে তোমার জন্য ফুল ফুটবে না, তোমাকে ফুল ফোটানোর জন্য তোমাকে একটা গাছ রোপণ করতে হবে, তাহলে সেই গাছটার পরিচর্যা করতে হবে। তারপরে কিন্তু সেখানে একটা সময় হইলে, একটা ফুল ফোটার যখন সময় হবে গাছের, তখন কিন্তু সে ফুল ফুটবে। এরকমটা হচ্ছে আমাদের জীবনটাও এরকম একটা ব্যাপার।
আমাদের প্রথমে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, তাই না? একদম আমাদের জীবনটাকে একদম আরামদায়ক করার জন্য, একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ করার জন্য যা যা কাজ আমাদের করতে হয়, যে যে শর্তগুলো আমাদের মেনে চলতে হয়, সেই শর্তগুলো আস্তে আস্তে আমাদেরকে ফিল আপ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাই না? এই কি বলে সদাচরণ, যেটা বলে সৎ, সৎ বলো, ধার্মিক বলো, বা বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা, এই অনেকগুলো কোয়ালিটি আছে। এই কোয়ালিটি গুলো তুমি আস্তে আস্তে তোমাকে ধরে রাখতে হবে। তখন কিন্তু একটা সময় কি হবে, গাছে যেরকম ফুল ফোটে একটা পরিপক্ক সময়ে, তোমার নিজের বেলায় দেখবে সেটাই হচ্ছে। বুঝতে পেরেছো? এইরকম একটা ব্যাপার। শেষ। এগুলো শুধু একটু বুঝিয়ে বুঝিয়ে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখলে হয়ে যাবে। আচ্ছা, তারপর আর কি চিঠিপত্র লিখতে হবে নাকি? চিঠি, তারপরে যে আবেদনপত্র, অ্যাপ্লিকেশন আমরা সবাই লিখতে পারি না? অ্যাপ্লিকেশন করলে কিন্তু বাংলা আবেদনপত্রটা লেখা কোনো ব্যাপার না, একই, কিন্তু ফরম্যাট কিন্তু একই, শুধু একটু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হবে। আর রচনা এখান থেকে একটা হয়েছে স্যার একটা হইছে। স্যার একটা নজরুল ইসলাম, কাজী নজরুল। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সব শেষ করে ফেলবো, আর 2-3 দিন করে। পূর্ণমান কিন্তু 50 থাকবে, তোমাদের পরীক্ষাগুলো কিন্তু সব 50 হবে। 50 না? হ্যাঁ স্যার, 50 হবে পরীক্ষা। এবার যেরকম গাছ পেয়েছো গিফট, এরকম ভালো এক্সাম দাও, ভালো ফলাফল করো। এটা কিন্তু ভালো একটা, আমি তো জীবনে দেখিনি কোথাও গাছ উপহার দেয়, বুঝছো? এই জীবনের প্রথম আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড হলে গাছ গিফট পাওয়া যায়। হ্যাঁ স্যার, গাছ গিফট দিবেন? আমরা এই রাজনের পিকচারটা কেউ দেখো নাই? হ্যাঁ স্যার দেখছি। তাহলে আমি তো স্যার দেখিনি। ফার্স্টের জন্য সে গিফটের গাছ পেয়েছে, গাছ, একটা ফুল গাছ। রাজন কি গাছ পেয়েছো? পূর্ণ করছে স্যার। তোমার নাম কি? রাজনের ফুল গাছের নাম কি? স্যার গোলাপ গাছ। গোলাপ ফুল, দেখছো? হ্যাঁ, ওকে। এটা কিন্তু মজার একটা ব্যাপার। শোনো, তুমি জীবনে এখন যে তোমার কি গিফট গুলো তোমার কিছু মনে হবে না যে এটা কি একটা গাছ, এটা কোনো ইয়ে হলো নাকি, গাছ তো বাজারে গেলে কিনতে পারবে, এটা কোনো গিফট হলো নাকি। কিন্তু একটা সময় যখন তুমি কোনো প্রফেশনে যাবা, তুমি এটাই তোমার জন্য একটা প্রাউড হয়ে যাবে। তুমি একজনের কাছে একদম গর্ব করে বলতে পারবে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, ক্লাস 7 এ পড়তাম, ফার্স্ট হয়েছিলাম, ফার্স্ট হলে আমার স্কুল থেকে গাছ গিফট করছিল, এই গাছটা গিফট করছিল। তখন কিন্তু তোমার জন্য এটা একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছো? আমাদের কাছে এই অর্জনগুলো অনেক ছোট হয়, এখন মনে হয় ছোট ছোট অর্জন, কিন্তু তুমি যখন আস্তে আস্তে বড় হবা, তুমি একটা বিভিন্ন প্রতিযোগিতায় মানুষের সাথে যাবা, তখন কিন্তু এগুলো তোমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। এইগুলোকে অবহেলা করার কোনো কারণ নেই, অনেক বেশি চেষ্টা করতে হয় এগুলোর জন্য, যে আরো বেশি বেশি গিফট নেওয়া যায়, বুঝছো? কিন্তু তোমাদের মধ্যে কম্পিটিশন বেশি নাই। রাজন আমার সাথে একদিন হঠাৎ করে আমি একটা সুপারভিশন ক্লাস নিচ্ছিলাম সন্ধ্যায়, রাজন বলছিল যে রাজন ফার্স্ট হবে, চ্যালেঞ্জ করছিল, কিন্তু রাজন কিন্তু এখনো চ্যালেঞ্জে ঠিক আছে, ওকে কেউ পিছনে ফেলাইতে পারেনি, আমার মনে হয় না পারবে কেউ, কারণ ওর মতো অ্যাক্টিভ আর কেউ নাই, বুঝছো? কেউ পারবে না, বিকজ এর মধ্যে যত স্টুডেন্ট আছে কারোরই মনে হয় না পড়াশোনা অত ইন্টারেস্ট। হ্যাঁ সেটাই, কিন্তু এই রাজনের এই ইন্টারেস্টটা দেখবা, যদি মানে কোনো একটা দুর্ঘটনা যেটা আছে সেটা যদি না হয়, তাহলে দেখবে তোমরা রাজনের একটা ভবিষ্যৎ তোমরা দেখতে পারবে, বুঝছো? এই যে ও যে এখন অ্যাক্টিভ, এখন যে এত অ্যাক্টিভনেস, ওর এই অ্যাক্টিভনেসটা, ওর যে ইন্টারেস্টটা, এটাকে কোথায় নিয়ে যায় সেটা তোমরা তো ফ্রেন্ডদের সাথে তো আমাদের যোগাযোগ থাকে, তাই না? কোনো না কোনো ভাবে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকি। তো একটা সময় তোমরা শুনতে পারবা যে কি রাজনের কি হচ্ছে, আর যাদের ইন্টারেস্ট নাই
তাদেরটাও কেমন হচ্ছে একটু মানে কম্পেয়ার করতে হবে, তখন তোমরা আফসোস করবে অনেক, বুঝছো? ইন্টারেস্টটা বিল্ড আপ করতে হবে, এটা তোমার। শোনো, একটা মাত্র জিনিস যেটা তোমার কাছ থেকে হাজার চেষ্টা করলেও তোমাকে কেটে টুকরো করলে তোমাকে কেউ নিতে পারবে না তোমার কাছ থেকে, সেটা হচ্ছে তোমার জ্ঞান, তোমার যে নলেজ, এই জিনিসটা তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। এই একটা জিনিস কেউ নিতে পারে না, কোনোদিন পসিবল না। এবং এটা তুমি যদি একজনের সাথে শেয়ার করো, এটা তোমার কখনো কমবেও না, বরং আরো বেড়ে যাবে, বুঝছো? তো এটা জ্ঞান অর্জন করাটা কিন্তু কোনো মানে বোকার কাজ না, এটা বুদ্ধিমানদের কাজ, কারণ এই সম্পদটা কেউ নিতে পারে না। আর এই যে পড়াশোনা করাটা, হ্যাঁ, এটা কিন্তু তোমার একটা নিজের সম্পদ। দেখবে একটা পাগল, দেখবে পাগলের যদি 1 টাকা থাকে, তুমি যদি বলো ওর কাছ থেকে 1 টাকা যদি নিয়ে নাও, তাহলে ওখানে যুদ্ধ লাগাবে, কিন্তু টাকাটাও ছাড়বে না, বুঝছো? পাগলেও কিন্তু তার স্বার্থটা বুঝে। আর তোমরা তো অবশ্যই মানে খুব ভালো একটা সেন্স, কারো কোনো পাগলামি তো আর নাই, নাকি আছে একটু একটু বলতো? হ্যাঁ, আর আছে নাকি একটু পাগলামি টাগলামি? স্যার আমি যুবরাজের পাগলামি আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই পাগলেও কিন্তু নিজের স্বার্থটা একটু হারাইতে চায় না, এক কোনো হারাইতে দিবে না। তাহলে আমরা কেন হারিয়ে দিতে? এটা তো আমার সম্পদ, বুঝছো? এই পড়াশোনাটা পুরোটাই আমার জন্য, আমার নিজের জন্য। তুমি তুমি এখন যেভাবে তোমাকে নিজে গড়ে তুলবা, তোমার ভবিষ্যৎটা ওইরকম হবে। তোমাদের মনে করতে পারো যে আমার বাবার সম্পত্তি আছে, এতে তার অনেক টাকা পয়সা আছে, আমার কোনো চিন্তা নাই, কিন্তু অনেক চিন্তা হয়, অনেককে দেখেছি আমরা, বুঝতে পেরেছো? এই পড়াশোনা না করাটা অনেকের জন্য অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, নিজেকে সেভাবে সে গড়ে তুলতে পারে না। আচ্ছা, এরপরের কি ক্লাস তোমাদের? এরপরে কি ক্লাস? আর তোমাদের কিন্তু এই যে ফর্ম ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ফর্ম ক্লাসে কিন্তু সবার উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক। এখানে কে কয়দিন অ্যাটেন্ডেন্স কিন্তু নেওয়া হবে রেগুলার। ইভেন আমার কাছে এখনো কিন্তু অ্যাটেন্ডেন্স প্রতিদিনই আসছে, আমি ক্লাসে না আসলে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু খাতায় উঠে যাচ্ছে, বুঝছো? আর স্যার এখানে বাংলা, শোনো, স্যার তোমাদের বলো। স্যার বাংলা টিচারটা চেঞ্জ করলে ভালো হতো। স্যার বাংলা ক্লাসে কেউ থাকে না। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা দেখছি ব্যাপারটা, তোমাদের হয়তো চেঞ্জ হবে, তোমরা শীঘ্রই পেয়ে যাবে, নতুন ক্লাস পেয়ে যাবে, বুঝছো? অলরেডি কথা বলেছি আমরা, এখন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর কি যেন বলতে চাচ্ছিলাম, শোনো, এই যে আমার পক্ষ থেকে, আমার ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য বলি, আর হাসান স্যার সেটা বলবো, আমার পক্ষ থেকে যাদের মোটামুটি রেগুলার অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, ধরো এখন তো 100% সম্ভব হয় না, তো সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স যাদের থাকবে, তাতে আমার পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে চেষ্টা করব, যদি অবশ্যই হবে, নাহলে কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট থাকবে বছর শেষে, যখন ফাইনাল রেজাল্ট নিতে আসবা, তখন তুমি শতভাগ বা সব থেকে বেশি যে উপস্থিতি, ক্লাস অ্যাটেন্ডেন্স, এটার উপরে গিফট থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবং গিফটটা মানে একদম নরমাল হবে না, একেবারে নরমাল হবে না, আশা করি মোটামুটি একটা ভালোই হবে, বুঝতে পেরেছো? বিড়াল দিলে কি হয়? হ্যাঁ, একটা বিড়াল দিলে হয় না? আচ্ছা, তাহলে তোমরা যদি মনে করো যে আমার কোনো গিফট টিফটের দরকার নাই, হ্যাঁ, ভালো রেজাল্টের দরকার নাই, যেভাবে যাচ্ছে করোনার মতো, আমিও একবার করোনার মতো যাবে, একবার বাড়বো আর একবার কমবো, একবার মানুষকে হাসাবো আবার কাঁদাবো, এরকম করে যদি চাইতে চাও তাহলে চলতে পারো। কিন্তু করোনা মানুষকে কাঁদায়, কিন্তু তুমি যদি আরেকজনকে কাঁদাইতে চাও, তুমি কিন্তু নিজেই কাঁদবা। যুবরাজ ডাবল ঘটনা কি? হ্যাঁ স্যার, যুবরাজ ডাবল আইডি দেখা যাচ্ছে যে, বিকজ স্যার এখন এই ডিভাইস দিয়ে জয়েন করবো, এই ডিভাইসটা আমি করবো সিম্পল। আচ্ছা, তাহলে এখন তোমাদের সাথে রায়হান স্যার জয়েন করবে তোমাদের ইংলিশ ক্লাস সম্ভবত, তাহলে স্যারকে সিলেবাসটা আমি দিয়ে দিব, আর তোমরা একটু বলবা,
ইউনিট 4-5 যদি রিয়ারেঞ্জ আসে তাহলে কিন্তু হেলেন কেলার, বেগম রোকেয়া আর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এই তিনজন থেকে তোমাদের আসবে। আর কলাম ম্যাচিং কমন পড়বে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও কমন পড়বে না। কমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমন পড়লে পড়তে পারে, কিন্তু কলাম ম্যাচিং কমন পড়বে না। আমার 1 মিনিট আছে, লাইন কেটে যাবে। তাহলে আল্লাহ হাফেজ। আমি এখন লিভ নিচ্ছি, এখন লাইনটা কেটে যাবে। এখন রায়হান স্যার আবার জয়েন করবে তোমাদের ক্লাসে, ঠিক আছে? তাহলে ভালো থাকবে Okay, সবাই। sir. এবং সিলেবাসটা আশা করছি হাফ ইয়ারলিতে তোমাদের সবার 40 আপ মার্কস চাই, এভাবে একটা প্রিপারেশন নাও। যুবরাজ, তোমার কিন্তু 35% মার্কস, 35 প্রত্যেকটা সাবজেক্টে 35 আপ থাকবে। দেখবো এবার কি অবস্থা, ঠিক আছে? ওকে ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো তোমরা? স্যার ভালো আছি স্যার আলহামদুলিল্লাহ। হ্যালো। স্যার আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমার তো আবার পরীক্ষা চলে আসলো, এত পরীক্ষার চাপে তোমরা চাপে চলে যাচ্ছ। স্যার 10 দিনে আর তাই না গো, স্যার? সেটা তো দেখতেছি, ধরছেন না যাইতে আবারও পরীক্ষা। না ওইটা তো এমটি পরীক্ষা, যত পরীক্ষা দিয়ে নিজেকে ঝালাই করতে পারে, নিজে কি পজিশনে বুঝতে পারবে, তত মার্কস পেলে বেশি ভালো। লাস্ট স্যার লাস্ট স্যার কিছু ক্লাসে ছিল বললেন? 8 জন স্যার স্টুডেন্ট, আর 7 জন টিচার স্টুডেন্ট সহ ছিল। টিচার সহ 9 জন ছিল। 7 জন। না, 7 জন স্টুডেন্ট ছিল আর টিচার মিলে 8 জন। আর 2 জন যুবরাজ ছিল। ও হ্যালো, ওইটা না আমি এমনি লিভ পেয়ে নিছি এটা। তার কই সে 7 জনই তো নাই। ইমা কি নতুন স্যার স্টুডেন্ট আমাদের? আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ইয়েস স্যার, নতুন স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম, ইমা ভালো আছো? হ্যাঁ স্যার ভালো আছি। স্যার আমি নতুন স্টুডেন্ট। তাহলে কি তুমি মনে হয় নিউ না? হ্যাঁ স্যার। রাজন, গ্রুপে একটা লিংক শেয়ার করে দাও, ও জয়েন ওকে করো। স্যার। আজিবুর রহমান, তুমি প্রেম আঁকায় তোমার কি ছবি দেখাচ্ছ যে তোমরা সবাই দেখি এরকম? তুমি মাথা চুল দেখাচ্ছ কেন? স্যার আচ্ছা শাকিল স্যার, নাই। শাকিল স্যার অলরেডি মনে হয় তোমার সিলেবাস দিয়ে সিলেবাসটা আমার শেষ করো। আমি share থাকি। কেন স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হবে কেন? না ওই যে বসে থাক ক্লাস নিলে ঘুম আসতেছে, তাহলে দাঁড়ায় দেয় ক্লাস। রাজন, ইয়েস স্যার। পড়াশোনার কি অবস্থা বলো তো বাবা? স্যার ভালো স্যার, একটু কম্পারেটিভ টু সুপারলেটিভ স্যার এরিয়া বলতে বল একটু রিভিশন দেওয়া দেন একটু স্যার। আচ্ছা দিয়ে দিচ্ছি আজকে। লিখতে বোঝা নাই তো, কি অসুবিধা করতেছি না, দাঁড়াও করে দিচ্ছি, আজকে করে দিচ্ছি। মনে নাই এটা লেখা রাখতে হবে।
ক্যামেরা অন করে রাখো, তাহলে কি বুঝবা কি বুঝবা না আমি বুঝতে পারবো। এই আদিপুর, মোশন টোশন বাদ দাও, মোশন টোশন বাদ দিয়ে ঠিক করে বসো। দেখো আমরা এখন করব হচ্ছে কি, রাজন তুমি কোনটা বললা, ডিগ্রি অ্যাজিটিভ করে দেব? ইয়েস স্যার। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, তাই তো? ইয়েস স্যার, একটু ভুলে গেছি স্যার, একটু মনে করা দেন স্যার। মুন, মাহি, বাবা তোমরা একটা কথা বলি তোমাদেরকে। সে কথাটা হচ্ছে, তোমরা অনলাইনে একটা নামে বসে থাকা অনেক কষ্টের কাজ, জানি বাবা, কিন্তু এই কষ্টের কাজটুকু তখনই সার্থকতায় রূপান্তরিত হবে যখন তুমি ক্লাস থেকে কিছু শিখবা। তুমি ক্লাস থেকে কিছু শিখতেছো কি শিখতেছো না, সেটা ডিপেন্ড করে পুরোটাই তোমার উপরে। এই জন্য ক্লাসে আমরা বারবার তোমরা অবশ্যই অবশ্যই ক্যামেরা অন রেখে ক্লাস করবা। তাহলে দুইটা কাজ হবে, একটা কাজ হচ্ছে তুমি বুঝতেছো কিনা সেটা তোমার কাছে আমার জিজ্ঞাসা করা লাগবে না। তুমি যে এখন ক্যামেরার সামনে আছো কিনা এটাও আমি জানি না, ক্লাসে আসো কিনা সেটাও জানি না। আলটিমেটলি তোমাকে তোমার পিছনে 2 মিনিট ব্যয় করতে হবে, আমাকে তোমার পিছনে 2 মিনিট ব্যয় করতে হবে। এখন ওই 2 মিনিট ব্যয় করতে গেলে তোমার ক্ষতি হবে। এখন তুমি কেন সেই ক্ষতিগ্রস্তটা হবা? মাহি, তোমার তো ক্যামেরা অন করতে বলে দৌড় দিবানে। মুন, ক্যামেরা অন করে রাখো বাবা। দেখো ডিগ্রি অ্যাডজেক্টিভ করাই দিই। ওয়ালাইকুম আসসালাম। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যদি করতে হয় আমাদেরকে সর্বপ্রথম চিন্তা, আমি প্রথম থেকে একটু দেখা দিই যেহেতু নতুন নতুন অনেকে আসছো। দেখো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বেসিক্যালি 3 ধরনের। এই আছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বেসিক্যালি আমরা জানি কি জানি না, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, পজিটিভ এটাকে 3 পার্টে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে পজিটিভ, একটার নাম কি কম্পারেটিভ সুপারলেটিভ। পজিটিভ। সবার জন্য করতেছি আবারও, কম্পারেটিভ সুপারলেটিভ। আর একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস ভালো করে খেয়াল করবা। আমি একদম ক্লোজ ভিউ দিচ্ছি তোমাদেরকে যাতে কোনো সমস্যা না হয়। এই তিনটা জিনিস, পজিটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভ। এখন দেখো আমরা সচরাচর জানি একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, মানে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। দেখো আমরা শুধু একটা জানি, কি বললাম, গুড যদি হয় পজিটিভ ফর্ম তাহলে এর একটা কম্পারেটিভ ফর্ম আছে, সেটা হচ্ছে বেটার। আর এটা একটা সুপারলেটিভ ফর্ম আছে, যেটা কি বেস্ট। রাজন স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে? গুড, বেটার, বেস্ট, এই তিনটা আইটেম। দেখো গুড, বেটার, বেস্টটা হচ্ছে, এখন দেখো গুডটা হচ্ছে, আমি যদি শুধু তোমাকে এরকম ভাবে বলে দিই যে রাজন ইজ এ গুড বয়, তার মানে শুধু রাজনের কোয়ালিটি রাজনের কোয়ালিটি বোঝাচ্ছে। এখন যদি বলি রাজন ইজ বেটার দেন যুবরাজ, তাহলে দুইজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে, কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে। বাট আমি যদি বলি রাজন ইজ দ্য বেস্ট কম্পেয়ার হচ্ছে, তো সবার আর যখন শুধু কোয়ালিটি হবে, যখন ভেরিফিউ থাকবে তখন বসবে দেন মোস্ট আদার, আর আছে দেন ফিউ আদার। আর সুপারলেটিভে যখন বসবে তখন নো আদার থাকবে অথবা দেন এনি আদার অল থাকবে, তখন মনে রাখবে সুপারলেটিভে বসে দা বসে।
আর যখন ভেরি থাকবে তখন মনে রাখবা অন অফ দা বসে। এই তিনটা আইটেম, দা আর অন অফ দা, ভালো করে মনে রাখবা। এই চারটা সুন্দর করে উঠাও, সুন্দর করে উঠায় নাও। তারপরে আমি যখন রুলটা করাবো তখন রুলের মধ্যে থেকে এই আইটেম গুলো তুমি অনায়াসে বুঝতে পারবা। তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাড়াতাড়ি শেষ করবো, পরেরটা চলে যাবো আমি। তোমাকে পরিবর্তনটা করতে হবে পজিটিভ থেকে সুপারলেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ। সুপারলেটিভ, সুপারলেটিভ। আমার ইন্টারনেট সমস্যা নেই। চার্টের মধ্যে যে নো আদার শুধুমাত্র কোথায় বসে? নো আদার শুধুমাত্র পজিটিভ সেন্টেন্সে বসে। কোন সেন্টেন্সে বসে? পজিটিভ সেন্টেন্সে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এটাকে একবারে করব, আমি যদি সুপারলেটিভ করতে চাই, এটাকে আমি কি করতে চাই? যদি সুপারলেটিভ করতে চাই, তাহলে সুপারলেটিভ করার জন্য আমি কি করতে হবে? এনপি চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হয়? দেখো, বয় ইন দ্য ক্লাস, এটা একটা এনপি, আর রানা এটা একটা এনপি। এনপি ফর হচ্ছে নাউন ফ্রেজ। এনপি ফর কি? এনপি আমরা ফার্স্ট টাইম সেকেন্ড। এনপি ফর হচ্ছে নাউন ফ্রেজ বলা হয় এনপি কে, নাউন ফ্রেজ। এনপি ফর নাউন ফ্রেজ, এটা মনে রাখবা। এখন দেখো, যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করব, তখন আমরা কি করব? এনপি টাকে চেঞ্জ করব। তাহলে এখন এখানে ফার্স্ট ফার্স্ট প্লাস ফার্স্ট এনপি লিখে নাও। রুলটা হচ্ছে সেকেন্ড এনপি প্লাস ভার্ব প্লাস দা অথবা প্লাস পজিটিভ সুপারলেটিভ ফর্ম প্লাস ফার্স্ট এনপি। তারপর লিখো। রাজন, তোমার নেটে ডিস্টার্ব দিচ্ছে নাকি? ইয়েস স্যার, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। তাড়াতাড়ি উল্টা করে নাও। একটা একটা করে শিখবো, এক ক্লাসে দেখবো সব শিখে ফেলবো। স্ক্রিনশট দিয়ে না প্রয়োজনে, যে তাড়াতাড়ি না লিখতে পারো, যে তাড়াতাড়ি লিখতে পারো না স্ক্রিনশট দিবা। এই ইমা, বুঝছো বাবা? তুমি এখনো বুঝাবে না, এরপরে যে বুঝবে। রুলটা শুধু মাথায় রাখো। এখনো ক্লিয়ার বুঝবে না, একটু পরে যে বুঝবা ক্লিয়ারলি। এই মাসে আবার পিন করতে হবে। বারবার পিন করে দেয়। শেষ শেষ। রাজন, লেখা শেষ? লেখা শেষ কিনা? আদিবুল, লেখা শেষ করছো? Rana is the best
এটা কই কোন দিকে তাকায় থাকে বুঝলাম না তো, কথা বললে কথা রেসপন্স করে না। এই আদিবুর, এই ওঠানো শেষ তোমার? আমাকে মাইক্রোফোন মিউট করা যায়, ওরা শুনতে পাচ্ছে না আমার কথা। ইরেজ করে দিলাম উপরেটুকু, দেখো স্যার রুলটা ইরেজ করেন না স্যার। রুল রুল এখানে থাকতেছে, অসুবিধা নেই। দেখো আমি যদি এখন লিখি নো আদার গার্ল ইজ অ্যাজ, অথবা no other girl is so tall as ইমা। এখানে মনে করো ইমা হচ্ছে সবথেকে লম্বা মেয়ে, তাই না? এখানে লিখে দিলাম ইমা। এটা কিভাবে করব? দেখো এখানে সেকেন্ড এন্ট্রি হচ্ছে গার্ল, এখানে একটা জিনিস লিখে না, নো আদার গার্ল ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস, ক্লাসের কথাটা লিখে না শুধু একটু। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ ইমা। ক্লাসে ইমার মতো লম্বা কোনো মেয়ে নাই, তাই না? এখন এটাকে আমি সুপারলেটিভ করব, তাহলে বলো তো এখানে ফার্স্ট এন্ট্রি কোনটা? মুন বলো, ফার্স্ট এন্ট্রি কোনটা? ইমা। ইমা, ইমা ফার্স্ট এন্ট্রি হবে কেন বাবা? এটা তো সেকেন্ড এন্ট্রি, লাস্টে যেটা থাকবে সেটা সেকেন্ড এন্ট্রি। ফার্স্ট এন্ট্রি হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস। কোনটা? গার্ল ইন দ্য ক্লাস। আচ্ছা তাহলে আমরা যেহেতু বলেছি প্রথমে কোনটা বলবো, প্রথমে বলবো সেকেন্ড এন্ট্রি বলবে। সেকেন্ড এন্ট্রি কোনটা ছিল বলো তো? ইমা। ইমা ছিল সেকেন্ড এন্ট্রি। তাহলে ইমাকে আমি প্রথমে নিয়ে যাব, ইমা। এরপরে কি বসবে স্যার? ইজ। এরপরে ভাবটা বসবে ইজ, তাহলে ইমা ইজ। এরপরে কি বসবে? দা বসবে অথবা ওয়ান অফ দা বসবে। কি বসবে? দা বসবে অথবা ওয়ান অফ দা বসবে। তা বলো তো রাজন, এখানে দা বসবে না ওয়ান অফ দা বসবে? স্যার দা। বিকজ অফ নো আদার আছে। কি আছে? নো আদার আছে, এই জন্য কি দা বসবে। তাহলে ইমা ইজ দা। এরপরে কি বসবে? টলেস্ট। এবার হচ্ছে পজিটিভ টলেস্ট। ইমা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য, এবার সেকেন্ড এন্ট্রি বসে যাবে, আর কোনো কিছু না। এই যে ফার্স্ট এন্ট্রি বসে যাবে গার্ল ইন দ্য ক্লাস। ইমা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, এটা গেল হচ্ছে নো আদার দিয়ে। আমি দুই একটা করতে দিই তোমাদেরকে, ঠিক আছে? রুলটা নিচে রেখে দিলাম, রুলটা নিচে রেখে দিয়ে করতে দিই দু একটা। তাই দেখো, very few cities in Bangladesh should be Dhaka, number 1. এরপরে করবা স্যার আর সো, তারপর কি লিখছেন স্যার? ঠিক আছে? ইয়েস স্যার, ঠিক আছে। এখন সো বিং এস ঢাকা, তাহলে ঢাকা is one of the biggest cities in Bangladesh. Biggest cities in Bangladesh. No other boy in the village is so strong as Mahim. চিন্তা করবে, ঠিক আছে? আরেকটা, very few girls in the class
is as her as নাম দেওয়া হচ্ছে moon. Very few girls in the class are as clever as moon. ওকে, এগুলো করো, তিনটা করো, দেখি কেমন পারো। এই রুল অনুযায়ী করবা। Dhaka is one of the স্যার এমপি মানেটা কি? noun place. Is one of the biggest cities in Bangladesh. The biggest cities in Bangladesh. Therefore, 2 number. No other boy in the village. No other boy in the village is so strong as Mahim. No other boy in the village. ইমা কিছু বললা বাবা? স্যার বলছিলাম এমপি মানেটা কি? নাউন ফ্রেজ। এনপি ফর আছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে বোঝায় যেমন বাংলাদেশ হচ্ছে একটা নাউন, তাই না? বাংলাদেশ একটা নাম। তারপর সিটিজ ইন বাংলাদেশ, তাহলে এতগুলো ওয়ার্ড নিয়েও যেটা হচ্ছে এটা একটা নাউন হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ। সিটিজ ইন বাংলাদেশ মানে এটা হচ্ছে একটা অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা নাউন হচ্ছে। দ্যাট মিন্স একটা ওয়ার্ড হলে সেটা একটা নাউন, আর অনেকগুলো ওয়ার্ড মিলেও যদি একটা নাউনের কাজ করে। আচ্ছা, যদি এটা হয় তাহলে কি করতে করবে? সেটার নাম হবে নাউন ফ্রেজ। স্যার বলি স্যার উত্তরটি স্যার। লিখছো কিনা তাই বলো আগে। স্যার আরেকটা বাকি আছে স্যার। করো 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 ম্যান, তুমি লিখবা, বলবা, সবই তোমরা করবা। ক্লাস 7 এর কতগুলো বাচ্চারা আমি খুব পছন্দ করি, বুঝছো? তার মধ্যে রাজন একটা অন্যতম। যুবরাজ আজকে ফাঁকে দিচ্ছে। মুন মামুনিটা আমার ক্লাস করে, কিন্তু মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। কি মুন? এরপর থেকে রেগুলার ক্লাস করবো বাবা, বুঝছো? আর ফাঁকে দিয়ে আসবো। আর মাহিম তো হচ্ছে মেয়ে ছেলেপেলের থেকে অদম। ক্লাসে ঢুকে আগে ক্যামেরা অফ করে, ক্লাসে ঢুকে আগে চিন্তা করে ওর ক্যামেরা কোন জায়গা থেকে অফ করতে হবে। ওকে করো করো, শেষ হয়ে গেলে বলো, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। স্ট্রং মাইমুল্লাহ করছো? আদিবুর রহমান, আদিবুর, ওকে গেম খেলতে দে, বুঝছো? আদিবুর মাথা নাড়াচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু গেম খেলতেছে। in the class are as clever as Moon. Are as clever as তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। Moon is one of the cleverest girl. One of the cleverest girl. One of the cleverest girl in the class. Cleverest girls.
is one of the cleverest girls in the class. স্যার লেখা শেষ। ওকে, হিয়ার উই গো। সবার হয়ে গেছে? একটা একটা করে বলবা, হ্যাঁ, দেখি কে কেমন পারো। প্রথমে বলবো হচ্ছে মাহিম বলবো, প্রথমে মাহিম। মাহিম বলো তো, very few cities in Bangladesh are so big as Dhaka. কি লিখেছো? না পারলে লজ্জা পাবা না, কিন্তু শিখবা। আমি আজকে পারি না, আমি আজকে শিখবো, অসুবিধা নাই। very few cities in Bangladesh are so big as ঢাকা। তাহলে এখানে যে রুল আছে, রুল অনুযায়ী করো মাহিম। মাহিম দেখছো? মাহিম আর কথা বলবে না। স্যার আমি বলি, ইমা বলো বাবা। মাহিম ইজ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য ভিলেজ। ওকে, ওটা কেন বলতেছ? আমি বলছি প্রথমটা, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর সো বিগ অ্যাজ ঢাকা, এটা করবা। ওকে দিবা ভাবিকে। স্যার এইটা তো পারিনি। পারোনি? আচ্ছা, আচ্ছা এটা পারতে হবে, কারণ কি ভেরি ফিউ কখন বসে? দেখো বলো রাজন, ভেরি ফিউ যখন বসে। ঢাকা, হ্যাঁ বলো রাজন বলো। ঢাকা is one of the biggest cities in Bangladesh. ইয়েস, ঢাকা ইজ ওয়ান অফ দা, শুধুমাত্র ভেরি ফিউ, নো আদার জায়গায় একটা ভেরি ফিউ বসছে। এখন রুল তো একই থেকে যাবে, রুলও একই, শুধুমাত্র ভেরি ফিউ জায়গায় কি বসবে? অন অফ দা বসবে। দেখো ভেরি ফিউ যদি থাকে তাহলে অন অফ দা নিয়ে আসতে হবে, এখানে অন অফ দা। আর যদি শুধু দা থাকতো তাহলে আমি নিয়ে আসতাম নো আদার। তো এখন দেখো এখানে যেহেতু ভেরি ফিউ আছে, তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে? তাহলে আমাকে অন অফ দা ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখবো ঢাকা ইজ অন অফ দা biggest cities in Bangladesh. কি লিখবো? Dhaka is one of the biggest cities in Bangladesh. ঢাকা ইজ one of the biggest cities in Bangladesh. আমি বই লিখে দিচ্ছি এখানে। এর আনসার হবে হচ্ছে ঢাকা ইজ, কেন ওয়ান অফ দা নিয়ে আসলাম বলো তো ইমা? স্যার যে ভেরি ফিউ আছে এজন্য। থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। ওখানে দা যদি থাকতো, মানে যদি নো আদার থাকতো তাহলে শুধু দা নিয়ে আসতাম, কিন্তু এখন যেহেতু ভেরি ফিউ আছে এজন্য অন অফ দা নিয়ে আসতে হবে। ঢাকা ইজ অন অফ দা বিগেস্ট ইটস ইন বাংলাদেশ। cities in Bangladesh. লেবারের সুপারলেটিভ ফর্ম কি? Cleverest. এবার কি বলছে? দ্বিতীয়টা কি বলবা? দ্বিতীয়টা বলো মুন। No other boy in the village is so strong as Mahim. 12:30 বসো যাও। No other boy. হ্যাঁ বলো। স্যার আমি লিখেছি মাহিম ইজ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য ভিলেজ। In strongest boy লিখতে হবে, boy in the class। এই যে boy in the class, এটা হচ্ছে ফার্স্ট এন্ড পি। এই পুরো হচ্ছে ফার্স্ট এন্ড পি, আর মাহিম হচ্ছে সেকেন্ড এন্ড পি। তাহলে এখানে লিখবো হচ্ছে মাহিম ইজ দা স্ট্রংগেস্ট বয় ইন দ্য ভিলেজ। এখানে লিখবো হচ্ছে কি মাহিম ইজ দা স্ট্রংগেস্ট বয়। এই যা বসো এখানে, স্ট্রংগেস্ট বয় ইন দা ভিলেজ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এরপরে কি করবা? এরপরে করবা হচ্ছে আদিপুর বলো। আদিপুর পারবা? নড়েও না চড়েও না, শুধু তাকায় থাকে, এবার হাসে। কি করে? এটা নিয়ে কি করে পারবো? রাজন বলো। না এটা ইমা বলে। দাও দাও ইমা বলুক। ইমা এটা বলো তো পারবা কিনা?
স্যার স্যার এটা তো পারবো না। কেন বাবা, এটা সেকেন্ড এনপিটাকে ফার্স্ট এনপি করো। স্যার মন এই মনে যে পারবে গার্লস স্যার, ইন দ্য মনের ক্লাস, নাম এটা স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আছে সেকেন্ড ফার্স্ট এনপি আর এটা সেকেন্ড, তো তুমি ফার্স্ট এনপি স্যার সেকেন্ড মন এনপি নিতে নিয়ে আসো দিয়ে আগে। দিচ্ছেন স্যার। না আগে ইমা করো, ইমা এটা শেখে নাই, ইমা করে নিক, তারপর বোনকে আরেকটা জিজ্ঞাসা করো। ইমা বলো এবার কি লিখবো? সেকেন্ড এনপিটা প্রথমে বসাতে হবে, বসাও। স্যার প্রথম বসাবো হ্যাঁ মুন। মুন। আচ্ছা, এ- এবার হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে মুনের পরে ভার্ব বসবে, তাহলে কি বসাবো? মুনের পরে কি আর বসাতে পারি আমি? নো না স্যার, স্যার। ইজ হবে স্যার। তাহলে এখানে বসে বসে ইজ, মুন ইজ। এবার কি বসবে? দা বসবে না অনাব দা বসবে? স্যার অন অফ দা। বিকজ অফ ভেরি ভিউয়ার্স এই জন্য। হ্যাঁ, মুন ইজ অন অফ দা। এবার কি বসবে? ক্লেভারের সুপারলেটিভ ফর্ম বসবে। ক্লেভারের সুপারলেটিভ ফর্ম কি? ক্লেভারেস্ট, ক্লেভারেস্ট, ক্লেভারের। ক্লেভারেস্ট মুন ইজ অন অফ দা ক্লেভারেস্ট গার্লস ক্লেভারেস্ট ইন দ্য ক্লাস। ইন দ্য স্যার ক্লাস। গ্রাউস হবে না স্যার? হ্যাঁ, গার্লস, এ যা আছে তা বসবে, গার্লস ইন দ্য ক্লাস। বুঝো কিছু? ইয়েস স্যার। তুমি হচ্ছে ভেরি ভিউ থাকুক নো আদার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করতে হচ্ছে তুমি রুলটা জানো কিনা। যদি ভেরি ভিউ থাকে তার জন্য তুমি ওয়ান অফ দা বসাবে এখানে, আর যদি নো আদার থাকে তাহলে শুধু দা বসাবে। সুতরাং এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার, রুল তো একই। রাজন বুঝতে পারছো? ক্লিয়ার এখন? ইয়েস স্যার। ওকে, এরপর চল আরেকটা যাই। কত বাজে এখন? ক্লাস টাইম শেষ হয়ে গেছে নাকি আমাদের? বারবার রিমাইন্ডার দিচ্ছে। স্যার 1 মিনিটের সাথে কম আছে স্যার সময়। আমারে তো 32 বেজে গেছে, এই জন্য তো রিমাইন্ডার দিচ্ছে স্যারেরা। আচ্ছা শোনো, নেক্সট ক্লাসে আমাদের সাথে কালকে আবার ক্লাস আছে, ঠিক আছে? নেক্সট ক্লাস শেষ করে দিব, আজকে তো স্পিড কম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব, বুঝছো রাজন? ওকে স্যার। তোমাদের প্যারাগ্রাফ কি দিছে বলো তো? স্যার লেজার টাইম স্যার, স্যার দিছে হলো এন আইডিয়াল স্টুডেন্ট, হুম, তারপর ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস,